হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ভিডিও। আজকে তাহলে আমরা কথা বলতে চলেছি থার্মোডাইনামিক্সের পার্ট 5 নিয়ে, যেখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কথাটার নাম শুনে বোঝা যায় আসলে যে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি। রুদ্ধতাপীয় তার মানে হচ্ছে এখানে তাপটা রুদ্ধ অবস্থায় আছে, তাপের পরিবর্তন এখানে হচ্ছে জিরো, কারণ তাপের বাইরেও যেতে পারতেছে না, ভিতরেও আসতে পারতেছে না, একটা রুদ্ধ অবস্থায় আছে এরকম একটা ব্যাপার। যেরকম তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা যখন শীতের সময় যখন আমরা কম্বলের নিচে থাকি তখন যে জিনিসটা হয়, ভিতর থেকেও তাপ বাইরে যেতে পারে না, বাইরে গেলে কী হবে, আমরা ঠান্ডা অনুভব করা শুরু করব, এবং বাইরে থেকেও তাপ ভিতরে ঢুকতে পারে না, ফলে আমরা কি করব, গরম অনুভব করা শুরু করব। সেই কারণে যে জিনিসটা আমাদের আসলে মনে হয় যে বাইরে থেকে আসলে ঠান্ডা ঢুকতে পারতেছে না, কিন্তু কম্বলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ভিতর থেকে তাপ বের হতে পারে না, তাপটা রুদ্ধ অবস্থায় থাকে বলে আমরা হচ্ছে কি পাই, একটা গরমের অনুভূতি পাই অ্যাডিয়াবেটিক প্রসেসে। আচ্ছা, এটা তাহলে আমরা যে আইসোথার্মাল প্রসেস দেখেছি সেটার সাথে কিভাবে রিলেটেড সেটা একটু দেখি। প্রথমত অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটার জন্য আমাকে মনে রাখতে হবে এখানে কি কি কনস্ট্যান্ট এবং কি কি ভ্যারিয়েবল, সেটা আমরা আগেবার বের করছিলাম। এবারও একটু সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে নেব, তারপরে আমরা দেখব যে চিত্রের ভিতরে ওই জিনিসটা কী হয়। ওইখানে যে সিস্টেমের কথা বলা হয়েছিল আইসোথার্মাল প্রসেসে, এটার জন্য কি সিস্টেম হয়, সিলিন্ডারের ভিতরে কীভাবে পিস্টনটা কাজ করে সেটা আমরা দেখব। এখানে নাম দিয়ে দিলাম আমরা, টপিকের নাম অ্যাডিয়াবেটিক প্রসেস বা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি বলছি, প্রথমে কি থাকবে আমার হিট কন্টেন্ট বা হচ্ছে কিউ কনস্ট্যান্ট, কারণ তার ভিতরে যেতে পারতেছে না, তার বাইরেও আসতে পারতেছে না, সেটাকে আমরা বলতাম হিট কন্টেন্ট বা কিউ। তাহলে কিউ আমার জন্য থাকবে কনস্ট্যান্ট। আচ্ছা, আমাদের যে প্যারামিটারগুলো ছিল চারটা, সেই চারটা প্যারামিটারের মধ্যে তাহলে এবার কি জিনিস, কোন জিনিসটা চেঞ্জ হবে, এবার চেঞ্জ হবে আমার জন্য 2 নম্বরে, আমরা মানে যে জিনিসগুলো চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে পি, ভি এবং টি মে চেঞ্জ। সবগুলো যে চেঞ্জ হবে ব্যাপারটা এমন না, কিছু চেঞ্জ হবে কিছু চেঞ্জ হবে না, এরকমই মে চেঞ্জ, অথবা সবগুলো একসাথে চেঞ্জ হতে পারে, কিছু বলা যায় না, মে চেঞ্জ। এবং এইগুলোর আন্তঃসম্পর্ক কীভাবে চেঞ্জ হয় সেটাও আমাদের দেখতে হবে। এবার হচ্ছে পিভি ইকুয়ালস কে, ওই জিনিস দিলে হবে না, এবার হচ্ছে নতুন জিনিস আসবে। তো দেখতে থাকি কি হয় শুরুতে আমাদের। তোমাদেরকে আজকের ভিডিওতে হচ্ছে একটা ঝামেলা হয়ে গেছিলো যে আমি ওখানে বলছিলাম যে 5টা প্যারামিটার আছে, কিন্তু আমরা বলছিলাম শুধুমাত্র 4টা কথা। আমরা আসলে 5টার কথাই আলোচনা করছি, সেটা মেনশন করতে ভুলে গেছি যে ওটা হচ্ছে আমার জন্য 5 নাম্বার। সেই জিনিসগুলো কী কী ছিল আবার একটু দেখো তো। প্রেশার, ভলিউম, টেম্পারেচার, তারপরে কি ছিল হিট কন্টেন্ট বা কিউ, তারপরে আমি যে জিনিসটার কথা বলিনি সেটা হচ্ছে এনার্জি। এনার্জি হচ্ছে আমাদের 5th প্যারামিটার, যেটা কিন্তু আমরা নির্ণয় করছিলাম এখানে। আমরা কি বলছিলাম যে ডিকিউ সমান ডিইউ হবে, কিংবা হচ্ছে কৃতকাজ যেটা সেটা কিন্তু আমরা নির্ণয় করছিলাম এনআরটি এলএন v2/v1, অথবা হচ্ছে কি পিভি v1 পিভি এলএন v2/v1, যেটা আমরা ইউজ করি না, আমরা এনআরটি দিয়ে কাজ করি। আচ্ছা, আর সেটা হচ্ছে এই এনার্জি, সেটা হচ্ছে 5th প্যারামিটার, এনার্জি বা কৃতকাজ হিসাব করার জন্য। এটাতেও আমরা সেই 5টা প্যারামিটার নিয়ে কথা বলবো, সেখানে 4টা নিয়ে কিন্তু অলরেডি কথা বলা হয়ে গেছে। এই জিনিসগুলো কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা এবার চিত্র এঁকে দেখি। চিত্রের ভিতরে কি ছিল, আমরা একটা সিলিন্ডার নিয়েছিলাম প্রথমে। সিলিন্ডারে কি করতে হবে, সিলিন্ডারের উপর থেকে প্রেশার দেওয়ার কথা বলছিলাম, প্রেশার দিলে আমাদের জন্য বুঝতে একটু ইজিয়ার হয়, সেইভাবে আমরা বুঝবো। তাহলে এবার সিলিন্ডারটা আঁকি, প্রথমে সিলিন্ডার আঁকা হয়ে গেল। এবার আমাকে দিতে হবে পিস্টনটা, পিস্টনটা একটু রেড কালার দিয়ে মার্ক করে দেওয়া ভালো, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার আমাকে যে কাজটা করতে হবে, যে আমি এখানে যে প্রসেসে কাজ করব সেই কাজের ভিতরে কোনো তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান হওয়া না হওয়া বলতে আসলে যে জিনিসটা বোঝায়, ভিতর থেকে তাপ বাইরেও যাবে না, বাইরে থেকে তাপ ভিতরেও আসবে না, এমন একটা ঘটনা। তাহলে এই দেয়ালটার ভিতরে যদি তাপের চলাচলকে আমার বিঘ্নিত করতে হয় বা তাপের চলাচলকে যদি আমার থামায় দিতে হয়, আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি তাপের পরিবর্তন যেহেতু করবো না বলছি, আমাকে এর ওয়ালের ভিতরে একটা চেঞ্জ আনতে হবে। আগেরবার আইসোথার্মাল প্রসেসে আমরা ইউজ করছি হচ্ছে কন্ডাক্টিং ওয়াল বা হচ্ছে ডায়াথার্মিক ওয়াল, এবার আমাদেরকে ইউজ করতে হবে অ্যাডিয়াবেটিক ওয়াল বা হচ্ছে এটাকে বলে ইনসুলেটেড ওয়াল। অ্যাডিয়াবেটিক বা ইনসুলেটেড, অ্যাডিয়াবেটিক জিনিসটার মানে রুদ্ধতাপীয়, তার মানে রুদ্ধতাপীয় দেয়াল, অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক ওয়াল বা হচ্ছে ইনসুলেটেড ওয়াল। ইনসুলেটেড মানে কি বলতো, ইনসুলেটেড মানে অপরিবাহী দেয়াল। অপরিবাহী দেয়াল বা হচ্ছে রুদ্ধতাপীয় দেয়াল ব্যবহার করলে যে জিনিসটা হবে, এর ভিতর দিয়ে তাপের আদান প্রদান হতে পারবে না। তাহলে বলো তো আমার জন্য এবার কি করা যেতে পারে। আগেরবার আমাদের প্রসেসটা স্লো করতে হয়েছে, যাতে হচ্ছে তাপ বাইরে বের হওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়।
তাহলে এবার কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে তাপ বের হবে না, আমি ডায়াথার্মিক ওয়াল ব্যবহার করছি, তাপ এমনিও বের হবে না। তাহলে এবার আমি প্রসেসটাকে স্লোলি করি আর যদি আমি কুইকলি করি, কোন পার্থক্য আছে? অথবা যদি আমি নর্মালি কাজটা করি, পার্থক্য হয় কিভাবে? তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমি যদি কাজ আস্তে আস্তেও করি, ভিতরে তো হিট থেকেই যাচ্ছে, ও তো বের হতে পারতেছে না, তো টেম্পারেচার আরামসে রাইজ করবে, ভলিউমও চেঞ্জ হবে, প্রেশারও চেঞ্জ হচ্ছে, এবং মানে হিট কন্টেন্টও কনস্ট্যান্ট থাকতেছে, কারণ কোনো কিছু বের হচ্ছে না, কোনো কিছু ভিতরে ঢুকতেছে না। কিন্তু একটা কথা বলো তো, এই অপরিবাহী পদার্থগুলো কিন্তু কখনোই পুরোপুরি 100% কি হয় না, বিশুদ্ধ হয় না। তার ফলে যেমন আমরা যে কাঠের কথা বলছি বা হচ্ছে যে কম্বলের কথা বলছি, তারা যে একেবারেই বেশি গরম হয় না কিংবা একেবারে যে তারা ঠান্ডা হয় না, ব্যাপারটা এরকম না। কম্বলের ভিতরে আমাদের মাঝে মাঝে গরম লাগে এবং কাঠও মাঝে মাঝে গরম হতে দেখা যায়। তাহলে কি বলা যেতে পারে, ওদের ভিতর দিয়ে আসলে হিটের ট্রান্সফার বা আদান প্রদান হয়, হয় না তা না, খুবই কম মাত্রার। হয়তো যদি তুমি খুব বিশুদ্ধও নাও, যে সব থেকে ভালো কাঠ যে কোনো বিদ্যুৎ পরিবহনই করবে না কিংবা কোনো তাপেরই পরিবহন করবে না, সেটা হতে হবে যথেষ্ট পুরু, এবং ওর ভিতর দিয়ে তাপের পরিবহন, সে আসলে তাপ কিছুটা নিবে এবং সে পরিবেশে ছড়াইও দিবে। তার মানে আমাকে যদি প্রসেসটাকে 100% এফিসিয়েন্ট করতে হয়, যে কোনো তাপ বেরো হবে না, কোনো তাপ বাইরেও যাবে না, তাহলে হচ্ছে ওই যে 99% বিশুদ্ধ 1% যে সমস্যাটা ছিল, ওটার জন্য 1% যে লিকেজটা, ওই লিকেজটা আমাকে ফিক্স করতে হবে। ওই লিকেজ ফিক্স করার একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে আগেরবার আমরা ওকে টাইম দিছিলাম যে ও যাতে পর্যাপ্ত পরিমাণ সময় পায় হিটটাকে রিলিজ করে দেওয়ার জন্য। এখন আমরা যে কাজটা করব, ওরকেও আমরা হচ্ছে ধরা যেতে পারে এটা এক ধরনের ডায়াথার্মিক, খুব বাজে রকমের একটা ডায়াথার্মিক, যার হচ্ছে হিট ট্রান্সফার করার ক্ষমতা অনেক কম। কিন্তু ওই যে কম অল্প একটু যে সুযোগটা, ওই সুযোগটাও যদি আমরা ওকে দিতে না চাই, আমাদের করতে হবে কি, আগেরবার আমরা ওকে সময় দিছি, এবার আমরা ওকে কোনো সময় দিব না। ওকে আমরা যথেষ্ট পরিমাণ সময় দিছি তাপটা বের করে দেওয়ার জন্য, এবার হচ্ছে আমরা কোনো সময় দিব না তাপ বের করার জন্য। যদি তাপ আমি ওকে বের করার সময় না দিই, তাহলে কি হবে? তার মানে হচ্ছে আমাকে প্রসেসটা করতে হবে খুব দ্রুত। উপর থেকে আমি যদি যত দ্রুত প্রেশার দিব, যদি আমি দ্রুত প্রেশার দিই, দ্রুত ভলিউম কমে আসবে, দ্রুত ভলিউম কমার জন্য দ্রুত টেম্পারেচারে চেঞ্জ হবে। ওই যে কথাটা বলছিলাম যে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যখন আমরা দ্রুত প্রেশারটা দিয়ে ফেলি, তখন কি হয়, ও হচ্ছে প্রেশারটা বের হওয়ার সুযোগ পায় না, সময় কম পায়। দেখা যায় যে যতখানি বের হচ্ছে, বের হওয়ার রেট এবং জমা হওয়ার রেটটা সমান না। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এবার জমা হওয়ার রেটটাকে এত বেশি ইনক্রিজ করে ফেলবো আমি, যে ও বের হওয়ার কোনো সিদ্ধান্ত মানে কোনো সুযোগই পাবে না কোনো তাপ বের হওয়ার। তার মানে আমাকে এবার যে কাজটা করতে হবে, পুরো প্রসেসটাকে খুব কুইকলি করতে হবে। এইবারের জন্য আগের বারে আমরা আইসোথার্মাল করছি স্লোলি, এবার আমরা কাজ করব কুইকলি। তার মানে এইটা হবে হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া, বা এটা হবে একটা কুইক প্রসেস। এবং এটার জন্য আরেকটা জিনিস কি, এখানে আমাকে ইউজ করতে হবে অ্যাডিয়াবেটিক ওয়াল বা হচ্ছে কি ইনসুলেটেড ওয়াল। অ্যাডিয়াবেটিক ওয়াল বা ইনসুলেটেড ওয়াল ব্যবহার করলে কি হচ্ছে আমাদের জন্য, কি পাইছি আমরা, যে আমি যদি ভলিউম কমায় ফেলি, তাহলে হচ্ছে হঠাৎ করে ওর ভিতরে কি হবে, হিট জেনারেট হবে, এবং সেই হিট জেনারেট হয়ে হিটটা রিলিজ করার জন্য ওর তো এমনিতে সুযোগ নাই, যেহেতু আমি কি ব্যবহার করছি, অ্যাডিয়াবেটিক ওয়াল ইউজ করছি, ওর হিট বের করার সুযোগ নাই। যেই অল্প একটু কিঞ্চিত সুযোগটা ছিল, সেটাও আমি নষ্ট করে ফেলছি, কারণ আমি খুব দ্রুত কাজটা করছি। ও বের হওয়ার কোনো সময় পাবে না, উল্টা এই কি বলে, এই অ্যাডিয়াবেটিক ওয়ালটাই ভাবা জায়গায় খেয়ে কীভাবে এত হিট, কাজই করবো না, ও আর কোনো কিছু বের করতেই যাবে না আসলে। তাহলে এই যে স্লাইড আমাদের যে ইফিসিয়েন্সিতে প্রবলেম হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু আমরা সরাই ফেলছি। কিন্তু এখানে যদি আমি ফার্স্ট ল অ্যাপ্লাই করি, তাহলে কি দেখা যায় আসলে, দেখো তো, আমরা যদি ফার্স্ট ল অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাইং ফার্স্ট ল, অ্যাপ্লাইং ফার্স্ট ল এর ভিতরে আমি বলছি পি চেঞ্জ হচ্ছে, ভি চেঞ্জ হচ্ছে, তারপরে টিও চেঞ্জ হচ্ছে। যদি টি চেঞ্জ হয় কোনোভাবে, তার মানে কিন্তু সেখানে ডিইউ কখনোই জিরো না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেখানে হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, তার মানে কাজও হচ্ছে। আমার ডিইউও জিরো না, ডিডাব্লিউও জিরো না। তাহলে জিরোটা কি আসলে, এটার জন্য জিরো হবে, দেখো তো, ওই যে বলা হয়েছিল কিউ কনস্ট্যান্ট, মানে এইখানে কোনো তাপ ভিতরে যাচ্ছে না, কোনো তাপ বাইরে বসতেছে না, এর ভিতরে যতখানি অভ্যন্তরীণ শক্তি ছাড়া যে পরিমাণ এনার্জি স্টোরড আছে, সেই এনার্জি স্টোরটার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে পরিবর্তনটা জিরো। কিউ টু মাইনাস কিউ ওয়ান ইকুয়ালস টু জিরো, তার মানে ডি কিউ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা যে সমীকরণটা জানি সেটা হচ্ছে কি ছিল, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, বা এটাকে আমরা ভেঙে চুরে কি লিখি,
এবার আমি কি পাইলাম যে এটা সমান 0, তাহলে এখানে এটা যদি 0 হয়ে যায় আমার কি লিখতে পারবো আমরা, du সমান নেগেটিভ অফ ডিডাব্লিউ, নেগেটিভ অফ ডিডাব্লিউ, ডিডাব্লিউ এর বদলে আমরা পিডিভি লিখে দিই, সমস্যা নেই। আচ্ছা, তার মানে ডিডাব্লিউ সমান নেগেটিভ অফ পিডিভি, ডিডাব্লিউ সমান কি পাইছি, নেগেটিভ অফ পিডিভি বা নেগেটিভ অফ কৃতকাজ। তোমাদেরকে বলা হয়েছিল আগের বার যে ভলিউম কমানোর ফলে টেম্পারেচার বৃদ্ধি পায়, এই জিনিসটাকে তোমরা একটা ব্যাখ্যা দিয়েছিলাম। কি ব্যাখ্যা ছিল ওইটার জন্য আবারও মনে করাই দিই, যে তোমার কি হবে এখানে ওর ভিতরে সংঘর্ষ হওয়ার সুযোগটা বেড়ে যাবে, কারণ হচ্ছে তার এরিয়া বা ভলিউম কমে যাচ্ছে। অল্প জায়গার ভিতরে বেশি লোকজন ছোটাছুটি করলে তাদের মধ্যে সংঘর্ষ বেশি হবে, তাদের মধ্যে গতিশক্তির সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। তার ফলে আমার অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন ঘটে সেটা হয় পজিটিভ দিকে বা হচ্ছে টেম্পারেচার রাইজ করে। যখন ভলিউম কমে যাচ্ছে তখন হচ্ছে আমার কি করতেছে, টেম্পারেচার রাইজ করতেছে। এটা হচ্ছে এই ব্যাখ্যাটা দিয়েছিলাম, এটার গাণিতিক ব্যাখ্যা দিব বলছিলাম না রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই দেখো গাণিতিক ব্যাখ্যা এই লাইন থেকে দেওয়া যায়। বলো তো কি হয়েছে, আমরা কি করছি, ভলিউম প্রথমে আমরা শুধুমাত্র কম্প্রেশন নিয়ে কাজ করতেছি, এক্সপ্যানশন নিয়ে কাজ করলে ওই জিনিসটাই উল্টা প্রসেস হবে, পুরো কাহিনী সেম আসলে আমার কিছু না। আমরা শুধুমাত্র কম্প্রেশন নিয়ে কাজ করি, যেটা আমাদের হিসাবের এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আসার জন্য আমাদের জন্য ইজিয়ার হয়। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে ভলিউম কমানোর ফলে টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয় সেটা দেখব। কি হয় ভলিউম কমানো, যদি আমি প্রথমে ভলিউম কমের হিসাব ধরি, যদি বলা হয় ভলিউম কমানো হয়েছে, ভলিউম কমানো হইলে বলো তো V1 বড় নাকি V2 বড়? ভলিউম যদি কমানো হয় V2 ছোট হবে, তাই না? তার মানে এই ব্যাপারটা হবে, যদি V2 ছোট হয় এবং V1 বড় হয় তাহলে DV সমান কি বলো তো, ভলিউমের পরিবর্তন V2 মাইনাস V1 হয়, কারণ V2 তো ছোট, তার মানে হচ্ছে এই এটা DV এর মানটা আসবে নেগেটিভ। DV এর মান যদি নেগেটিভ হয় এবং এর ভিতরে যদি আমি DV বসাই, DV এর মান নেগেটিভ এবং সামনে অলরেডি একটা নেগেটিভ আছেই, আর একটা নেগেটিভ, এই দুইটা নেগেটিভ মিলে কি দিবে, একটা পজিটিভ ভ্যালু দিবে না? তার মানে একটা পজিটিভ ভ্যালু দিবে। সেই পজিটিভ ভ্যালুটা কিসের সমান হবে? সেই পজিটিভ ভ্যালুটা হবে ডিডাব্লিউ এর সমান। ডিডাব্লিউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা আগেও বলছি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ধনাত্মক হবে যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঋণাত্মক হবে যখন টেম্পারেচার ফল করবে। তাহলে দেখো তো এখানে আমি যে জিনিসটা পাচ্ছি, ভলিউম কমানোর ফলে ডিভি এর ভ্যালু নেগেটিভ, সূত্রের ভিতরে বা সমীকরণের ভিতরে আমার আগে থেকে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে পজিটিভ। সেই পজিটিভ ভ্যালুটা কিসের সমান আসলে, ডিইউ এর সমান। ডিইউ যদি পজিটিভ হচ্ছে তার মানে আমার যদি এই প্রসেসে আমি কাজ করি তাহলে আমার ডিইউ পজিটিভ হবে বা আমার অভ্যন্তরীণ শক্তি পজিটিভ হবে, বা হচ্ছে আমার গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে, বিভব শক্তি নিয়ে তো কাজ নেই, গতিশক্তিটা পজিটিভ হয়ে যাবে। গতিশক্তি পজিটিভ হওয়া মানে হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে ওইখানে, অর্থাৎ ভলিউম যদি কমে টেম্পারেচার বৃদ্ধি পায়। সেম প্রসেসে যদি তোমাকে এবার এইরকম দেওয়া হয় যে ভলিউম বৃদ্ধি করা হয়েছে, ভলিউম বাড়ালে বৃদ্ধি, ভলিউমের বৃদ্ধি হইলে আমরা বলতে পারবো কি হয়, V2 বড় V1 ছোট, তখন এই মানটা চলে আসে পজিটিভ, ডিভি চলে আসবে তোমার জন্য পজিটিভ। ডিভি যদি পজিটিভ হয় মাইনাস পি ইন্টু পজিটিভ কিছু একটা, সেটা আসলে রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে নেগেটিভ কিছু, নেগেটিভ ইন্টু পি, নেগেটিভ কিছু একটা সংখ্যা ইন্টু পি, প্রেশার তো নেগেটিভ হয় না, তো নেগেটিভ কিছু একটা সংখ্যা। আর এখানে আমি কি পাইছিলাম, ডিইউ, তার মানে ডিইউ হয়ে যাবে নেগেটিভ। ডিইউ নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে ওর ভিতরে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা ঋণাত্মক, বা অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে কিংবা গতিশক্তি কমে যাচ্ছে, অর্থাৎ ওর ভিতরে যে টেম্পারেচার সেটা কমে যাবে। আমি যদি ভলিউম বৃদ্ধি করি তাহলে টেম্পারেচার কমবে, আমি যদি ভলিউম নিচে নামায় দেই বা ভলিউম যদি আমি কমায় দেই তাহলে আমার জন্য টেম্পারেচার বৃদ্ধি পাবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বুঝে গেলাম। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, ডিইউ কি হবে, সমান হচ্ছে মাইনাস পিডিভি। এই ডিইউ সমান মাইনাস পিডিভি, এখান থেকে না আমরা আরও একটা সিদ্ধান্ত আনতে চাই, কারণ হচ্ছে আমাদের জন্য কিন্তু এবার একটা ইকুয়েশন লাগবে। আগেরবার আমরা যে ইকুয়েশনটা পাইছি আইসোথার্মালের জন্য পিভি ইকুয়ালস কে, সেটা আমাদের বয়েল ভাই আগেই বয়েলের সূত্র, যেটা বয়েল ভাই আমাদেরকে আগে বানিয়ে দিয়েছিল, কিন্তু এবারের সূত্রটা আমাকে একটু বানিয়ে নিতে হবে। কিভাবে বানাবো দেখি তো, একটু টাফ হবে, একটু বড় হবে, একটু বোরিং হতে পারে, কিন্তু সূত্রটা খুব কাজের। আমি যখন শিখছিলাম আমার খুব মজা লাগছিল জিনিসটা। শুরুতে তোমাকে যে কাজটা করতে হবে, আমরা যে সিদ্ধান্তটা পাইছি যে ডিইউ সমান হচ্ছে মাইনাস পিডিভি, তো এটা কাজ করা যাক, এটাকে এক পাশেই লিখি। আমরা শুরুতে লিখি ডিইউ প্লাস পিডিভি সমান 0, যেটা আমরা শুরুতেই পাইছি। তারপরে আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি যে ডিইউ সমান, আমরা কিন্তু অনেক আগে যখন আমরা মেয়ার্সের রিলেশন প্রমাণ করছিলাম তখন আমরা ডিইউ সমান একটা জিনিস পাইছিলাম, মনে আছে?
ডিউ সমান পাইছিলাম আমরা এনসিভিডিটি, ডিউ সমান এনসিভিডিটি ছিল। সেটা কিসের জন্য? যখন আমরা কি নিয়ে কাজ করছিলাম বলতো, স্থির আয়তন নিয়ে। হ্যাঁ, স্থির আয়তন নিয়ে যখন কাজ করছিলাম তখন ডিউ সমান এনসিভিডিটি হয়েছিল। তার মানে এখানে যদি তুমি স্থির আয়তনের বা হচ্ছে ডিউ তো আসলে স্থির আয়তনের জন্য হিসাব করা যায়, তাহলে হচ্ছে স্থির আয়তন নিয়ে যদি আমি কাজ করি এখানে কাজ হয় না কোনো, তাহলে ডিউ সমান আমি কি লিখতে পারি? এনসিভিডিটি। তাহলে ডিউ সমান লিখলাম এনসিভিডিটি, আর এখান থেকে লিখলাম এখানে হচ্ছে পিডিভি, পিডিভি লিখছি 0 থাকলো জিনিসটা। এই জিনিসটা এভাবেই থাকুক। আমরা এবার অন্য আরেকটা সমীকরণকে নিয়ে কাজ করি। কি সমীকরণ সেটা? এটা ধরা নাম্বার দিলাম 1। এবার আমরা জানা আছে, লিখি জানা আছে পিভি ইকুয়ালস এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি। এটা যদি তুমি একটা ব্যবকলনীয় সমীকরণ নিয়ে আসো, বা যদি তুমি এটাকে টি এর সাপেক্ষে একটা ব্যবকলনীয় সমীকরণ নিয়ে আসতে চাও, টি এর সাপেক্ষে অল্প পরিমাণ টি এর পরিবর্তনের জন্য জিনিসগুলো কিভাবে কাজ করে, তখন তোমাকে যে জিনিসটা করতে হবে, এখানে এসে দেখো ডি ইন্টু ইউভি নিয়ে কাজ করতে হবে আমাকে। এই যে ইউভি এর সূত্র কি ছিল ডিফারেন্সিয়েশনের জন্য? একটাকে রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন। তাহলে আমি এখান থেকে লিখতে পারি পি ইন্টু ডিভি, আর এখান থেকে লিখতে পারি ভি ইন্টু ডিপি, সরি ভি ইন্টু ডিপি, ভি ইন্টু ডিপি। আর এখানে পাই হচ্ছে আমরা এন আর এবং ডিটি। তার মানে আমি কি পেয়ে যাচ্ছি? পিডিভি। এই যে এই জিনিসটা ভেঙে লিখছি, পি কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি কে রেখে পি এর ডিফারেন্সিয়েশন। তারপরে যেটা করবো আমি হচ্ছে ওই পাশে থাকবে হচ্ছে আমার শুধুমাত্র এন আর ডিটি, যেহেতু টি এর উপরে ওটার আর কি হবে, ডিটি থেকে যাবে। আচ্ছা, তার পরবর্তীতে আমি যে কাজটা করতে যাচ্ছি, যে আমি শুধুমাত্র ডিটি এর ভ্যালুটা রাখবো, এই এন আরটা এই পাশে পাঠিয়ে দিই। তাহলে আমি লিখতে পারি ডিটি সমান হচ্ছে পিডিভি প্লাস ভিডিপি, আর নিচে থাকতেছে কি এন ইন্টু আর। এই এন মানে হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এখানে আমি ডিটি সমান এই জিনিসটা পেয়ে গেছি। এখন যেহেতু এই পুরো প্রসেসটা কি আমার আদর্শ গ্যাসের জন্য হচ্ছে, তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি এর বদলে যে ডিটিটা পাওয়া গেছে, সেই ডিটি এই ডিটি এর সমান হওয়ার কথা, এই টেম্পারেচার চেঞ্জের সমান হওয়ার কথা, যেহেতু আমরা ব্যবকলনীয় সমীকরণ সবকিছু চেঞ্জগুলো হিসাব করতেছি। তাহলে আমি এই ডিটি এর পরিবর্তে যদি আমি এই মানটা বসাই দিই, ডিটি এর মানটা আমি হচ্ছে বসাবো এই সমীকরণের ভিতরে, তাহলে যে জিনিসটা পাওয়া যায় যে আমার থাকবে হচ্ছে এন ইন্টু সিভি ইন্টু কি ছিল ডিটি না, ডিটিটাকে কালো কালি দিয়ে লিখে ফেলি এবার। এই যে এই অংশটা আমার চেঞ্জ হয়ে হচ্ছে পিডিভি প্লাস ভিডিপি, নিচে থাকতেছে এন ইন্টু আর প্লাস এখানে কি ছিল আরেকবার পিডিভি, আগে থেকে ছিল পিডিভি, আগে থেকে ছিল, হয়ে গেল আমার জন্য 0। এবার খেয়াল করো, এবার এইখানে দেখো তো এন, আবার এইখানের এন, এই দুজন কাটাকাটি হয়ে যাবে। পরের সমীকরণে যদি আমি পুরো সমীকরণকে আর দিয়ে গুণ করে ফেলি, পুরো সমীকরণকে প্রথমত আমার এন এবং আর, তো এন এবং এন এই দুটো তো কাটা চলেই যাচ্ছে। তারপর আমার জন্য বাকি থাকতেছে কে? বাকি থাকতেছে হচ্ছে কেন একটা নিচে হরে আর বাকি থাকতেছে। পুরো সমীকরণকে যদি তুমি এখন আর দিয়ে গুণ করে দাও, তোমার জন্য থাকবে হচ্ছে এই উপরে এই সিভি এর সাথে হচ্ছে প্রত্যেকটা গুণ হবে সিভি ইন্টু থাকবে হচ্ছে পিডিভি প্লাস সিভি সমান থাকবে হচ্ছে ভিডিপি, তারপরে প্লাস এই অংশটার সাথে কি গুণ হবে? শুধুমাত্র আর গুণ হবে। এখন আমাকে একটা কথা বলো তো, আমরা কিন্তু একটা ইকুয়েশন পাইছিলাম সিপি সমান হচ্ছে সিভি প্লাস আর। তাহলে এখান থেকে আর সমান কি লেখা যায়? আর সমান লেখা যায় হচ্ছে সিপি মাইনাস সিভি, মনে আছে? আর সমান আমরা লিখতে পারি সিপি মাইনাস সিভি। মেয়ার্স রিলেশন থেকে আমরা এটা পাইছিলাম, পার্ট 3 তে তোমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে। তাহলে মেয়ার্স রিলেশনে আমি হচ্ছে আর এর পরিবর্তে এখানে লিখে দিব, আচ্ছা এটা লিখি একটা লাইন হবে, শুধু ঝামেলা হয়ে যাবে, আর ইন্টু পিডিভি ইকুয়ালস টু 0। বুঝছি? তাহলে আমি এখানে এন এবং এন কাটা চলে গেছে, শুধুমাত্র আর ছিল হরে, পুরো আর দিয়ে সমীকরণটাকে গুণ করে ফেলছি। পরে এবার যে কাজটা করতে হবে আমাকে, এবার এই আর এর মান বসাই দিব আমি, আর এর মান বসাবো। আর এর মান বসালে যেটা পাওয়া যায় সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি, তারপরে আমার জন্য আসবে কি প্লাস আর এর পরিবর্তে কি সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি ইন্টু পিডিভি ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার এটাকে একটু গুণ করে ফেলি। তাহলে এখান থেকে আমার থাকতেছে সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস সিপি ইন্টু
পিডিভি মাইনাস সিভি ইন্টু পিডিভি ইকুয়ালস টু 0। এখন দেখো তো এইখানে যে সিভি ইন্টু পিডিভি আর এখানে আছে মাইনাস সিভি ইন্টু পিডিভি, তার মানে এই দুইটার কি আর দরকার আছে আমাদের? নাই, এদের নিয়ে কোনো কাজ নেই, এই দুটা বাদ। তাহলে এখানে থাকতেছে আমার জন্য শুধুমাত্র সিভি ইন্টু ভিডিপি প্লাস সিপি ইন্টু পিডিভি ইকুয়ালস টু 0। এখন আমি যদি পুরো সমীকরণকে সিভি দ্বারা ভাগ করে ফেলি তাহলে যে জিনিসটা পাবো, সিভি দ্বারা যদি ভাগ করে ফেলি আমি পাবো হচ্ছে ভি এর পরিবর্তে ভিডিপি এইটুক থাকবে, আর এখানে সিপি বাই সিভি হয়ে যাবে সিপি বাই সিভি, আর এখানে থাকবে পিডিভি। আচ্ছা, এখন এই সিপি বাই সিভি সমান আমরা কি জানি? আমরা কিন্তু আগে দেখে আসছি ম্যাথস রিলেশনে, সিপি বাই সিভি হচ্ছে গামা। তাহলে এবার আমার ইকুয়েশনে বসবে ভি ইন্টু ডিপি প্লাস গামা ইন্টু পিডিভি ইকুয়ালস টু 0। এবার আমি যে কাজটা করব, আমাকে হচ্ছে একবার কিন্তু আমরা ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে আনছিলাম, এবার হচ্ছে ইকুয়েশনটাকে আমাকে ইন্টিগ্রেশন ফর্মে নিয়ে যেতে হবে। এখন ইন্টিগ্রেশন যদি আমি করতে চাই, দেখো তো আমি যদি এই কাজটাকে ইন্টিগ্রেশন করতে হবে কিসের সাপেক্ষে? পি এর সাপেক্ষে, ডিপি নিয়ে পি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু এখানে কোনো পি আছে আদৌ নাই, ওখানে আছে ভি। আর উল্টা এইখানে যে ইকুয়েশনটা আছে, এখানে ইকুয়েশনে আমাকে কাজ করতে হবে ভি নিয়ে, এখানে আছে হচ্ছে পি। এইখানে যেটা দরকার এই ভি দরকার, এখানে পি দরকার, এখানে এমন একটা ব্যাপার না। পুরো সমীকরণকে তুমি একটা কাজ করো, পি এবং ভি দ্বারা ভাগ করে ফেলো। পুরো সমীকরণকে যদি তুমি পিভি দ্বারা ভাগ করো তাহলে এর নিচে আসতেছে একটা পিভি, এর নিচে আসলো একটা পিভি, আর ওর নিচে আসলো একটা পিভি, আর ওই পাশে তো 0 বাদ। তাহলে এখানে ভি এবং ভি কাটা চলে যায়, কি থাকে শুধুমাত্র দেখো ডিপি বাই পি, আর এই পাশে থাকে হচ্ছে গামা ইন্টু ও কি আছে এখানে পি এবং পি কাটা চলে যায় ডিভি বাই ভি। এই যে হয়ে গেল। এবার দেখো যার সাথে যার সম্পর্ক তাদের সাথে সেটা আমি নিয়ে আসছি। এবার এদেরকে আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে দেখো, দেখো কয়বার বোর্ড মুসলাম একটা জিনিস পড়াইতে যায়। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেশন নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে ওই যে 1/p যেটা আমরা আগেও করছি, যে 1/p এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে ln p, যেহেতু ln p এর ইন্টিগ্রেশন 1/p, ওই রকম ইন্টিগ্রেশন করে আমি পাবো হচ্ছে ln p। আচ্ছা, প্লাস এখানে থাকবে কে, এখানে দেখো তো আছে হচ্ছে গামা, গামা তো কনস্ট্যান্ট, তাহলে গামা থাকলো বাইরে, আর এইখানে আরেকজন কে আছে, এখানে থাকবে আমার হচ্ছে ln v পেয়ে যাবো আমরা, হয়ে যাবে 0, যেহেতু dv বাই 1/v আছে, মানে ইন্টিগ্রেশন অফ 1/v উইথ রেসপেক্ট টু dv বা উইথ রেসপেক্ট টু v। তাহলে এখান থেকে বলো তো এবার ln p থাকলো ঠিক মতোই, প্লাস গামাটা কি করা যায়, v এর পাওয়ার আকারে লেখা যায় না? গামাকে আমি লিখলাম হচ্ছে v এর পাওয়ার আকারে। তো আমাদেরকে বলছিলাম এই l এর ব্যাপারে, ln এর এক বা ln এর যে l, এগুলা খুব এই lটাকে নিশ্চয়ই এভাবে ঘুরায় লিখতে হবে, নাহলে টিচাররা নরমালি মার্কস দিতে চায় না। তাহলে দেখা যাচ্ছে ln p পাইছি আর ln v, তারপর কি পাইছি এখানে ln v রেজ টু পাওয়ার গামা। এখন এই দুইটা ln যোগ আকারে আছে, এদেরকে কি করা যায়? এদেরকে কখনো লন বলো না, হ্যাঁ বলে রাখি, এদেরকে লন বলো না, এটাকে ln পড়বা সবসময়। লন আর লগ আলাদা জিনিস। লন মানে হচ্ছে, লন মানে কিছু নাই আসলে, এটা হচ্ছে ln ন্যাচারাল লগারিদম। আর তাহলে আমি এখান থেকে এটাকে গুণ আকারে লিখতে পারি, p ইন্টু v রেজ টু পাওয়ার গামা সমান হচ্ছে 0। এখন এখান থেকে যদি আমি উভয় পক্ষে অ্যান্টি লগ নিয়ে আসি কি হবে, উভয় পক্ষে অ্যান্টি ln বা অ্যান্টি লগ যদি নিয়ে আসো তখন তুমি শেষ পর্যন্ত যে জিনিসটা পাবা সেটা হচ্ছে পিভি রেজ টু পাওয়ার গামা সমান হবে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন হইলো? কারণ এই যে এখানে একটা কনস্ট্যান্ট আছে, কিন্তু সেই কনস্ট্যান্টটা এই পাশে চলে আসবে। এই কনস্ট্যান্টটা সবচেয়ে যে ই হবে না কি হবে সেটা না, অন্য কিছু হতে পারে, কিন্তু আমরা কি পাচ্ছি শেষ পর্যন্ত পিভি রেজ টু পাওয়ার গামা সমান হবে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটার কি আর ভালো কোনো ব্যাখ্যা হয় কি না? মেবি হবে না, দাঁড়ান আমি একটু চেক করে নিই। আচ্ছা, আমরা একটা ছোট ভুল করছি, সেই ভুলের কারণটা কি ছিল? আমাদের এইখানে যখন সমীকরণের এই পাশে একটা 0 ছিল, সমীকরণের এই পাশে যখন একটা 0 ছিল, আর এখানে ছিল কে, এখানে ছিল হচ্ছে ডিভি বাই ভি, আর এই পাশে ছিল যে এইটার আগের লাইনের কথা বলতেছি, আর এখানে ছিল হচ্ছে ডিপি বাই পি, তাই তো? তারপরে আমি এটাকে ইন্টিগ্রেশন করছি। এখন বলো তো এখানে যে 0টা পাওয়া গেছে, 0 এর ইন্টিগ্রেশনও করতে হবে, যেহেতু সমীকরণের দুই পাশে আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে সমীকরণের দুই পাশে যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন অফ 0 কি হবে? 0টা আসলে কিসের ডিফারেন্সিয়েশন? 0 হচ্ছে যে কোনো কনস্ট্যান্টের জন্য ডিফারেন্সিয়েশন। তাহলে যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে 0 এর ইন্টিগ্রেশন কি হবে? একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট কি আমি জানি না রে ভাই, জানার দরকারও নেই।
সেই কনস্ট্যান্ট হবে একটা সেই ডিফারেন্সিয়েশন যদি জিরো হয় তাহলে ওটার ইন্টিগ্রেশন হবে একটা কনস্ট্যান্ট। তার মানে এই পাশে যে আমরা জিরো লিখছি প্রত্যেকবার, এই জিরোটা হচ্ছে এক একটা ধ্রুবক, এটা হচ্ছে এক একটা ধ্রুবক, এটা হচ্ছে এক একটা ধ্রুবক। এখন যদি আমি উভয় পাশে অ্যান্টিলগ নিয়ে আসি তখন এই জিনিসটাকে ধ্রুবক বলা যাবে। এখানে একটা ছোট ভুল করছিলাম আমরা, এটা খেয়াল রাখতে হবে যে জিরো এর ইন্টিগ্রেশনও তোমার জন্য একটা ধ্রুবক মান নিয়ে আসে। আসলে শেষ পর্যন্ত আমরা যে জিনিসটাতে এন্ড আপ করি সেটা হচ্ছে এই জিনিসটা। এটা তোমাদেরকে সরাসরি দেখাই দিলেই হয়তো যে এটার জন্য পিভি রেজ টু পাওয়ার গামা সমান একটা কনস্ট্যান্ট হয়, কিন্তু আমার মনে হলো যে না, এটা তোমাদের শেখা উচিত পুরোটা, সেই জন্য তোমাদেরকে দেখালাম পিভি রেজ টু পাওয়ার গামা সমান হবে কনস্ট্যান্ট। আচ্ছা, এটা করে আসলে লাভটা কি হলো, এটার জন্য এবার আমাকে এটা ডায়াগ্রাম দেখতে হবে, ডায়াগ্রামটা কিভাবে চেঞ্জ হয় এই জিনিসটা। আচ্ছা, শেষ পর্যন্ত আমি যে ইকুয়েশন পাইলাম সেটা হচ্ছে, এবার থেকে সব ঘটনা সেম, এরপরে আমাদের শুধু কৃতকাজ নির্ণয় করা বাকি থাকবে। পিভি রেজ টু পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, ও আচ্ছা আরো কিছু ইকুয়েশনও ফর্ম করতে হবে, ভিডিওটা বড় হতে চলেছে। পিভি রেজ টু পাওয়ার গামা সমান পাইছি আমি কনস্ট্যান্ট। তাহলে পিভি রেজ টু পাওয়ার গামা যে জিনিসটা কনস্ট্যান্ট, এটাকে যদি তুমি গ্রাফে প্লট করো, গ্রাফটা কিন্তু দেখতে এবার সে আয়তাকার অধিবৃত্ত হবে না। আইসোথার্মালের জন্য যদি গ্রাফটা এরকম ছিল, আইসোথার্মালের জন্য দেখো গ্রাফটা ছিল এইরকম, কিন্তু যদি তোমাকে রুদ্ধতাপীয় নিয়ে কথা বলা হয়, আমি কিন্তু এক্সপ্যানশনের কথা বলতেছি, কারণ ভলিউম বৃদ্ধি নিয়ে কথা বলতেছি। যদি ভলিউম বৃদ্ধি নিয়ে কথা বলি তাহলে হচ্ছে কি করতে হবে আমাকে, ভলিউম বৃদ্ধি নিয়ে যদি কথা বলি তাহলে কি জানি হয়, এরকম হবে গ্রাফটা দেখতে, আরো বেশি খাড়া হয়। হ্যাঁ, কিরকম, এটা ছিল হচ্ছে এটা, এটা যদি হয় আইসোথার্মালের জন্য, সরি উল্টায় ফেলছি গ্রাফটা, যদি এটা হয় তোমার জন্য কি আইসোথার্মাল, এটা যদি হয় আইসোথার্মালের গ্রাফ, লালটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, অ্যাডিয়াবেটিক, লাল রেখা দিয়ে বুঝবো আমি হচ্ছে অ্যাডিয়াবেটিক, লিখে দিই, লালটা দিয়ে অ্যাডিয়াবেটিক বুঝবো, আর কালোটা হচ্ছে আমার জন্য সমষ্ণ। তার মানে হচ্ছে যে গ্রাফটা আগে নর্মালি ছিল পিভি, এই জিনিস পাওয়া যাইছিল আমাদের জন্য আইসোথার্মালের জন্য, কিন্তু আমি যদি রুদ্ধতাপীয়তে কাজ করি তাহলে আমার জন্য কি পাবো, প্রেশার এবং ভলিউমের চেঞ্জের জন্য গ্রাফটা আসবে এইরকম। এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা দেখো তো, যে তুমি আসলে যদি একই পরিমাণ চাপ প্রয়োগ করো, যদি তোমার চাপটা একই পরিমাণ হয়, দেখো এই বরাবর চাপটা যেহেতু সেম, এ বরাবর ওয়াই অক্ষ বরাবর চাপ সেম, তাহলে যে জিনিসটা হয়, তুমি যদি একই পরিমাণ চাপ প্রয়োগ করো তাহলে এবার ভলিউমের চেঞ্জটা কিরকম হচ্ছে, তাহলে এবার ভলিউমের চেঞ্জটা একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্টভাবে হয়, কীভাবে হয়, আচ্ছা আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যদি একই জায়গা থেকে দুইটা প্রসেস দুইভাবে রান করি, যে দুইটা ভিন্ন সিস্টেমে আমি হচ্ছে দুইটা ভিন্ন পাত্রে, একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া করবো, একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস করবো, তাহলে জিনিসটা যদি একই জায়গা থেকে শুরু হয় দুই রকমের গ্রাফ পাবো। কালোটা হচ্ছে আমার আইসোথার্মালের জন্য, আর লালটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য। খেয়াল করো, যখন ওরা একই পরিমাণ প্রেশার দেওয়ার ফলে, তুমি যদি একই পরিমাণ প্রেশার দাও, কি হচ্ছে, একই পরিমাণ প্রেশার দেওয়ার ফলে ভলিউমের চেঞ্জটা, ভলিউম ছিল কোথায়, এখানে, ভলিউমের চেঞ্জটা অ্যাডিয়াবেটিকের জন্য কতখানি হয়েছে শুধুমাত্র, দেখো তো লালটা দিয়ে যেহেতু অ্যাডিয়াবেটিক বোঝাচ্ছিলাম, এতটুকু দিয়ে শুধুমাত্র ভলিউমের চেঞ্জ হয়েছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য, একই পরিমাণ প্রেশারের জন্য। আর যদি আমি কাজটাকে আইসোথার্মালে করি তাহলে আমার ভলিউমের চেঞ্জ দেখো এতখানি। এটার কারণটা কি বলতো, ভলিউমের চেঞ্জটা বেশি হচ্ছে আর ভলিউমের চেঞ্জটা এখানে কম হচ্ছে, এটার তার কারণ হচ্ছে আমরা কিন্তু বলছিলাম যে আইসোথার্মাল প্রসেস হচ্ছে কাজ করার সবচেয়ে ভালো প্রক্রিয়া। আইসোথার্মাল যদি সবথেকে ভালো প্রক্রিয়া হয় কাজ করার জন্য, তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে, যে আমার এখানে যে একই পরিমাণ প্রেশার দেওয়ার ফলে ভলিউম অবশ্যই, এই যে এই যে এখানে আইসোথার্মালের জন্য যে পরিমাণ ভলিউমের চেঞ্জ হবে, ভলিউমের চেঞ্জ মানে তো কৃতকাজ, ভলিউমের চেঞ্জ আইসোথার্মালের জন্য যত বেশি হবে অন্য কোনো কিছুর জন্য তত বেশি হবে না। তার কারণ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে বেস্ট ওয়ে না কাজ করার জন্য, কিন্তু আইসোথার্মাল বেস্ট ওয়ে, কারণে একই পরিমাণ প্রেশার দেওয়ার ফলে এখানে ভলিউমের চেঞ্জটা অনেক কম পাওয়া যায়। যদি তোমাকে আমি কম্প্রেশনের কথাও বলি তাহলে কিরকম হবে ব্যাপারটা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখার মতো, যে তোমার এখানে কিন্তু স্লপ দুইটা দেখো, দুইটা জিনিসের ঢাল, ঢাল দুইটা কিন্তু কি হয়েছে, ঢাল আসলে কি, এখানে ঢাল হচ্ছে ডিপি বাই ডিভি, ঢাল হচ্ছে ডিপি বাই ডিভি, এই সমীকরণের জন্য, এই ইকুয়েশনের জন্য হচ্ছে ডিপি বাই ডিভি দ্বারা হচ্ছে ঢাল নির্দেশ করা হবে। এই ঢাল দেখো তো এইটা বেশি খাড়া না, এটা যতক্ষণে শুয়ে আছে কালোটা, লালটা কিন্তু যথেষ্ট তার থেকে বেশি খারাপ, বা হচ্ছে এটার স্লোপ বেশি, স্লোপের মান বেশি। আর যদি তোমাকে আমি বলি এবার ওদের মধ্যে যদি এবার কম্প্রেশন করা হয় তাহলে কি ঘটনা ঘটবে, কম্প্রেশন করা হলেও একই কথাই হবে, যে কালোটা দিয়ে আমি বুঝবো হচ্ছে আইসোথার্মাল, তাহলে একই জায়গা থেকে ধরো এই পয়েন্ট থেকে শুরু করা হলো, আইসোথার্মালের জন্য চেঞ্জটা হবে এইরকম, আর অ্যাডিয়াবেটিকের জন্য চেঞ্জটা হবে এইরকম।
অ্যাডিয়াবেটিকের জন্য চেঞ্জটা যদি এইরকম হয়, বলো তো এবার এখান থেকে যে একই পরিমাণ প্রেশার দেওয়ার ফলে, একই পরিমাণ প্রেশার ধরো এই বিন্দুতে একই পরিমাণ প্রেশার নির্দেশ করতেছি আমি, এই বরাবর ভি আছে আমার আর এই বরাবর আছে পি, এই দিক দিয়ে নির্দেশ করে এইদিকে যাচ্ছে গ্রাফটা, আর এই গ্রাফটা হচ্ছে উপরের দিকে উঠতেছে বা হচ্ছে বোঝা যাচ্ছে ভলিউম কমতেছে, এদিকে আমার ভলিউম হ্রাস পাচ্ছে। তাহলে ভলিউম হ্রাসের কথা যদি ধরি, একই পরিমাণ প্রেশার ক্রিয়েট করে তোমার এখানে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য যতটুকু ভলিউমে চেঞ্জ পাওয়া যায় সেটা হচ্ছে এতখানি, আর রুদ্ধতাপীয়র জন্য সরি এটা আরেকটু বেশি হয়েছে এই পর্যন্ত। আর যদি তোমাকে আইসোথার্মালের জন্য কৃত কাজ হিসাব করো, আইসোথার্মালের জন্য কৃত কাজ কিন্তু আরো বেশি হচ্ছে, তুলনামূলক আইসোথার্মালের জন্য কৃত কাজের মান বেশি, এটাই প্রমাণ হলো এখান থেকে। এবং এখানেও দেখো এবার এই যে স্লোপটা আছে ওর জন্য, লালটার জন্য স্লোপ কিন্তু এবার এইদিকে বেশি। এবার ধরে নিও না যে শুধুমাত্র যে নিচের দিকে হলেই সেটাকে আমরা কি বলবো রুদ্ধতাপীয় গ্রাফ, এরকম না ব্যাপারটা। তোমাকে গ্রাফ দেখতে হবে, গ্রাফটা শুরু হচ্ছে কোথা থেকে, সেটা কি সেটা কি তোমার কম্প্রেশন নাকি এক্সপ্যানশন, সেটাকে খেয়াল করতে হবে। ভলিউম বৃদ্ধি পাচ্ছে না কমতেছে সেটা খেয়াল করে সেই অনুযায়ী তুমি দেখবা যে একই পরিমাণ প্রেসারে আইসোথার্মালের থেকে কম কাজ হবে আমার জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তার মানে পাশাপাশি যদি তোমাকে দুইটা গ্রাফ দিয়ে দেয়, তার মানে সেখান থেকে তুমি এবার কি নির্ণয় করা শিখে গেলা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং কি বলে সমষ্ণ প্রক্রিয়া, দুইটার মধ্যে পার্থক্য করতে পারবা। তোমাকে যদি এবার এরকম একটা গ্রাফ দিই আমি, এরকম একটা গ্রাফ দিলাম, এরকম একটা গ্রাফ দিলাম, তারপর যদি তোমাকে এখান থেকে তাহলে কি বলতে হবে, তোমাকে যদি এখান থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা হয়েছে আর আইসোথার্মালে কোনটা হয়েছে বলতে বলা হয়, দেখো দুইটার জন্য যে স্লোপের পার্থক্য বোঝা যাচ্ছে যে এতটুকু হচ্ছে আমার জন্য কি আইসোথার্মাল, আর এইটা যেহেতু আরেকটু খাড়া এটা হবে আমার জন্য রুদ্ধতাপীয়। তোমাদের বইয়ে এইখানে যে জিনিসটা দেওয়া থাকে, একটা সিস্টেম দেওয়া আছে এরকম, তারপরে এইরকম করে, তারপর এইরকম একটা জিনিস হয়, একটা কার্নো ইঞ্জিনের মতো, বা হচ্ছে এরকম চারটা প্রসেস, চারটা ধাপ আছে। সেই চারটা ধাপের মধ্যে আসলে কি ঘটে, প্রথমত দেখো, প্রথম হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, এটা কিন্তু এক্সপ্যানশন ছিল, ভলিউম বাড়তেছে, আইসোথার্মাল এক্সপ্যানশন, এদিকে ভি আর এদিকে পি, এই গ্রাফ নিয়ে তো তোমরা কাজ করো। আচ্ছা এই গ্রাফটা একটু বুঝাই দিই তোমাদেরকে আলাদাভাবে, হ্যাঁ এর মধ্যেই বুঝাবো, এটাই বোঝানোর আসল সময়। এই দুইটা গ্রাফ তো বুঝছিলে তাই না? আচ্ছা তারপরে আমি হচ্ছে ওই চারটা স্টেপের যে কার্নো ইঞ্জিনের যে গ্রাফ হয় সেটার মধ্যে দেখি, আসলে রুদ্ধতাপীয় পড়ানোর পরেই পুরো চ্যাপ্টারটা আসলে ক্লোজ করার সময় চলে আসে, তো সেই জন্যই তোমাদের এতগুলো টপিকের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। আচ্ছা আমাদের জন্য যে গ্রাফটা তোমাদের দেওয়া থাকে এরকম হয়, তারপরে এরকম হয়, তারপরে হয়তো এরকম একটা বিন্দু থাকে, তারপরে এটা আবার এরকম হয়, হ্যাঁ এরকম একটা সিস্টেম থাকে যেখান থেকে তুমি চারটা বিন্দুকে একটু আলাদাভাবে ডিফাইন করে নিতে পারো। কিরকম, এই বিন্দুটা ইম্পর্ট্যান্ট একটা বিন্দু, চেঞ্জগুলো কিভাবে হচ্ছে চেঞ্জগুলো একটু লিখবো, হ্যাঁ দেখো ভিডিওটা বড় হোক কিন্তু শেখা হোক। আচ্ছা প্রথমত এটা বোঝাই যাচ্ছে যে এবি পথে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার জন্য একটা আইসোথার্মাল, এটা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল কি বলবো এটাকে, আইসোথার্মাল কম্প্রেশন, সরি আইসোথার্মাল এক্সপ্যানশন, তাই তো, আইসোথার্মাল ইএক্সপি লিখলাম, আইসোথার্মাল এক্সপ্যানশন। বিসি পথে যেটা হয়েছে, বিসি পথে আমি দেখতে পাচ্ছি ভলিউম আমার বৃদ্ধি পাইছে, যদি ভলিউম বৃদ্ধি পায় সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্যানশন, এবং যেহেতু এবি এর থেকে এটা বেশি অধিকতর খারাপ বিসি অংশটা, সেই জন্য এটা হবে আমার জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা হবে তাহলে আমি লিখবো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। আচ্ছা তারপরে যদি তোমাকে সিডি পথ বলা হয়, তোমাকে কিন্তু এই ধাপগুলো দেওয়া থাকে যে এটা এই ধাপে এই ধাপে, তারপর পিছনের দিকে গেছে, তারপর পিছনের দিকে গেছে। সিডি ধাপের যদি কথা বলা থাকে, এটা দেখো এখানে সংকোচন হয়েছে, এখানে বলবো আমরা এটাকে কম্প্রেশন, যেহেতু ভলিউম কমতেছে এটাকে বলবো আমরা আইসোথার্মাল কম্প্রেশন, কারণ এটার ঢাল এবং এটার ঢাল সেম। এখন এই জিনিসটা যদি আইসোথার্মাল হয় তাহলে এই একই ঢাল নিয়ে এই জিনিসটাও আইসোথার্মাল হবে, সিডি এটাও হবে আইসোথার্মাল, কিন্তু এবার হবে এটাকে বলবো আমরা কম্প্রেশন। আর তারপর হচ্ছে ডিএ, ডিএ পথে কি হয়েছে, বিসি এবং ডিএ অনেকটা একই রকম দেখতে না, সেই কারণে এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এইটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আগের বার হয়েছিল এইভাবে এক্সপ্যানশন, সরি আগের বার হয়েছিল হ্যাঁ এক্সপ্যানশন, এবার হবে আমার জন্য ভলিউম কমবে, আমার জন্য হবে এবার কি কম্প্রেশন, তাহলে এটাকে আমি বলবো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। বুঝছি ব্যাপারটা? এখন আমাকে একটা কথা বলো তো, প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা বিন্দু যেহেতু আলাদা এবং পিভি তিনটা জিনিস নিয়ে আমি কাজ করতে, পি এবং ভি নিয়ে কাজ করতে বলতেছি, তাহলে এখানে পি1 এবং ভি1 লিখতে পারি, এখানে এগুলো কমা, এগুলো কিন্তু স্থানাঙ্ক বলতেছি আমি, এখানে এটাকে বললাম পি2, আর এখানে ভি2 আছে, এখানে আছে পি3 ভি3, এখানে আছে পি4 ভি4, এদের হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মান, এবং চারটা মান ডিফারেন্ট হবে কারণ চার জায়গায় আছে, চারটা বিন্দু। কিন্তু এখানে এতে টেম্পারেচারের কথাটা খেয়াল করো তো, টেম্পারেচারের আসলে চেঞ্জটা কি বলো তো, আইসোথার্মাল প্রসেসে কোনো টেম্পারেচারের চেঞ্জ হয় না, আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারের চেঞ্জ হয় না,
তার মানে এইখানে যে শুরুতে যে টেম্পারেচার T1 ছিল সেই T1 টেম্পারেচারটাই এই প্রত্যেকটা বিন্দুতে T1 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 এইখানেও এটা হবে T1। বুঝছি ব্যাপারটা? কিন্তু আমরা কি জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হতে পারে এবং প্রত্যেকটা মুহূর্তে এখান থেকে যখন এখান থেকে এই পর্যন্ত আসে সেখানে টেম্পারেচারে চেঞ্জ হয়। দেখো তো টেম্পারেচারে চেঞ্জ হওয়ার কারণে এখানে আসলে যত বেশি কাজ হয়েছিল এখানে টেম্পারেচার রাইজ করতে কিছু পরিমাণ এনার্জি ওয়েস্ট হয়ে যায়, সেই কারণে ভলিউমের চেঞ্জটা কম হয়, অর্থাৎ আমার কাজ কম হয়। ব্যাপারগুলো হয়তো এখন রিলেট করতে পারতেছো তোমরা। T1টা কি হলো তাহলে? এইখানে প্রত্যেক মুহূর্তে T1 চেঞ্জ হতে হতে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়, এইখানে একটা স্টেবল পজিশনে আসে, সেটাকে আমরা বলি T2। আচ্ছা, T2 থেকে আবার দেখো C থেকে D পথে আইসোথার্মাল প্রসেস, এখানে কি তাহলে টেম্পারেচার চেঞ্জ হওয়ার কোনো কথা আছে? টেম্পারেচার এখানে চেঞ্জ হওয়ার কথা না। তাহলে এইখান থেকে এখানে মানে এখান থেকে T2, এই বিন্দু যেহেতু T2 এই পর্যন্ত সেই বিন্দুটা কি থাকবে? T2তেই থাকবে। কিন্তু তারপরে ও যখন আবার আগের অবস্থাতে ফিরে যাবে, এটাকে কি ছিল আমার? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে আমি কি করতেছিলাম? সংকোচন বা হচ্ছে কম্প্রেশন। এখানে যে T2 আছে সেটা প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়ে সে আবার সেই T1 এ ফেরত আসলো। যদি সে আগের বার পুরো আগের অবস্থায় পুরো ঘুরে টুরে আবার এই আগের জায়গায় চলে আসে, বলো তো ওর জন্য আসলে টেম্পারেচারের কোনো চেঞ্জ, আলটিমেট চেঞ্জ জিরো। কিন্তু এই ধাপের ভিতরে, এই ধাপে খেয়াল করো, এই ধাপে কিন্তু এগুলা T1 ছিল, এটাও T1, এটাও T1, এই পুরো লাইনের ভিতরে T1, এই পুরো লাইনের ভিতরে এটা T2, এটা T2, আর এটার ভিতরে চেঞ্জ হয়েছে, এই দুই রেখার ভিতরে, লাইন দুইটার ভিতরে টেম্পারেচারের চেঞ্জ হয়েছে, এই দুই লাইনে টেম্পারেচারের চেঞ্জ হয় নাই। এই দুইটা টেম্পারেচারের দিয়ে হচ্ছে তোমাকে এফিসিয়েন্সি নির্ণয় করতে হয়, যেটা আমরা হিট ইঞ্জিনের সময় দেখে নিব, ওইখানে আবার আলাদাভাবে এটা দেখব। আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস, যেটা যে পুরো জিনিসটা সিস্টেমটা যে আগের অবস্থায় ছিল সে কিন্তু আবার আগের অবস্থায় ফেরত আসছে। এই কারণে যে সিস্টেমের এখানে কোনো এনট্রপির পরিবর্তন হয় না বা কোনো বিশৃঙ্খলার পরিবর্তন হয় না। বিশৃঙ্খলা এনট্রপির সময় এই জিনিসটা আবার আমরা দেখব। এখানে রুদ্ধতাপীয় এবং কি বলে আইসোথার্মাল, এই দুজনের গ্রাফ কিভাবে কাজ করে সেটা তোমরা দেখে ফেললা। এবার আমাদের যে জিনিসটা করে ফেলতে হবে, এদের জন্য কৃতকাজ বের করতে হবে। এদের জন্য না, এটার কৃতকাজ পরে দেখা যাবে, কিন্তু আমরা যে জিনিসটা কৃতকাজ একটু দেখবো সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে আমরা একটু সরে আসছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এবার কৃতকাজটা দেখে আসি। তাহলে কয়েকটা লাইন লিখে রেখেছি যাতে তোমাদের জন্য ইজি হয়, যে এই যে পিভি টু দি পাওয়ার গামা, যেটা আমাদের জন্য সূত্র ছিল শুরুতে, সেই সূত্রটা পিভি টু দি পাওয়ার গামা, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। আর এখানে আমরা জানতাম যে ডিডব্লিউ সমান হচ্ছে পিডিবি। এখন আমাকে যদি কৃত কাজ বের করতে হবে, আমাকে কি করতে হবে? আমাকে উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন ডাব্লিউ এর জন্য হবে 0 থেকে ডাব্লিউ পর্যন্ত, আর এখানে ভলিউমের চেঞ্জ V1 থেকে V2 পর্যন্ত। আমরা কিন্তু ওই চার কোনা জিনিসটা নিয়ে কথা বলতেছি না, আমরা শুধুমাত্র এইটুক কথাই বলতেছিলাম। আচ্ছা, এইটুকের জন্য কৃত কাজ। এবারও যদি তোমাকে কৃত কাজ বের করতে বলা হয়, এবারও কিন্তু এরকমই হবে। এবার যদি V এবং P থাকে, এই বরাবর যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে হচ্ছে তুমি কৃতকাজই পাবা। সেই জিনিসটাই আমরা বের করি আসলে। তাহলে এবার এই জিনিসটার চেঞ্জটা কিরকম ভাবে আসে? W সমান আমরা পাবো হচ্ছে V2, আর এখানে হচ্ছে V1, এখানে হচ্ছে P ইন্টু DV। এখন এটা আছে হচ্ছে আমাকে V এর সাপেক্ষে ডিফারেন্ট ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু আছে আমার জন্য P, তাহলে P নিলে হবে না, এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। P এর বদলে আমি যে জিনিসটা লিখতে পারি K বাই V টু দি পাওয়ার গামা। তাহলে এইখানে P এর বদলে আমি লিখবো W সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ V2 বাই V1, সরি V2 এবং V1, আর এখানে থাকবে হচ্ছে K, আর এখানে হচ্ছে V রেজ টু পাওয়ার গামা ইন্টু DV। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন তাহলে কিরকম? এটার ইন্টিগ্রেশন V2 V1 থাকলো, K-টা বাইরে নিয়ে আসি, K বাইরে কনস্ট্যান্ট চলে আসলো। এখানে পাচ্ছি আমি V রেজ টু পাওয়ার গামা, V রেজ টু পাওয়ার মাইনাস গামা, তাই তো? এই V টু দি পাওয়ার গামাটাকে উপরে নিয়ে আসলে হবে V রেজ টু পাওয়ার মাইনাস গামা, আর DV থাকলো। তারপরের লাইন কি? তারপরের লাইনে W সমান এটার ইন্টিগ্রেশন, এটা হচ্ছে x রেজ টু পাওয়ার n এর ইন্টিগ্রেশন। কিরকম? এটা K বাইরে আছে, এখানে হবে তাহলে x রেজ টু পাওয়ার n প্লাস 1, আর নিচে হচ্ছে n প্লাস 1 এই অংশটা। তাহলে এখানে আর এখানে থাকছে আমার V1 আর V2। তাহলে এটাকে আমি এবার K সমান কি লিখতে পারি বলো তো? K সমান লেখা যায় আমার PV টু দি পাওয়ার গামা, PV টু দি পাওয়ার গামা এখানে বসাই দিব, PV টু দি পাওয়ার গামা, এই জিনিসটা পাইছি। আর এইখান থেকে আমরা যে জিনিসটাকে একটু সুন্দর করে সাজায় গোছায় লিখতে হবে আসলে এখানে, সেটা হচ্ছে প্রথমত কনস্ট্যান্টটাকে বাইরে আনো। এই 1 মাইনাস গামা বা মাইনাস গামা প্লাস 1 যেটা আছে সেটা হচ্ছে 1 মাইনাস গামা লেখা যায়, সেটাকে বাইরে নিয়ে আসি।
সেটাকে বাইরে নিয়ে আসলে হয় হচ্ছে 1, আর এখানে হয় 1 মাইনাস গামা। আচ্ছা, আর কে এর যদি আমি মান বসাই দিই, ভিতরে থাকতেছে কে শুধুমাত্র, কে এর মান বসাই দিলে আমি পাবো হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা, আর ভিতরে থাকে হচ্ছে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। এই অংশটা খেয়াল করো, এই অংশটাকে লেখা যায় ভি, আর নিচে লেখা যায় ভি টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার গামা। জিনিসটা এরকম। এবার এখানে ভি1 এবং ভি2, এখানে দেখো তো এই ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা উপরে নিচে আছে, এদেরকে কাটাকাটি করে ফেলানো যাবে। তাহলে তোমার জন্য থাকবে শুধুমাত্র পি, আর নিচে থাকবে 1 মাইনাস গামা, আর এই ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা কাটাকাটি চলে যায়, ভিতরে শুধু থাকলো ভি, কেন থাকলো ভি এরকম। এবার হচ্ছে আমার যে জিনিসটা আমি পাচ্ছি তাহলে পি, আর এইটাকে ক্যালকুলেট করে পাওয়া যাবে আমার জন্য ভি2 মাইনাস ভি1, আর নিচে থাকতেছে 1 মাইনাস গামা। এখন এই ভি2 মাইনাস ভি1 এর পরিবর্তে আমি যেটা পাই pv2 মাইনাস pv1, 1 মাইনাস গামা। এখন একটা কথা বলো তো আমাকে, এখানে আমি যে জিনিসটা করতে পারি যে আমি এখানে এই পিভি টু দি পি এবং ভি, এখানে যে কাহিনী হয়েছিল আমাদের আগের বারও একটা সমস্যা হয়েছিল ভি নিয়ে, এবার হচ্ছে একটা পি নিয়ে সমস্যা হলো। এইখানে যে দুইটা পি আছে, এই দুইটা পি কিন্তু সেম না, দুইটা পি ডিফারেন্ট। দুইটা পি ডিফারেন্ট হয় কোন কোন ক্ষেত্রের জন্য? যখন ভলিউম 2 তখন হচ্ছে আমাকে 2 নাম্বার 2 নিতে হবে বা 2 নাম্বার প্রেশার নিতে হবে। যখন ভলিউম 1 বা প্রথম ভলিউম, যদি এটা 1 হয় এটা 2 হয়, তাহলে হচ্ছে আমার এই পজিশনের জন্য, এই পজিশনের জন্যই পি2 ভি2 নিতে হবে, এই পজিশনের জন্য আমার পি1 ভি1 নিতে হবে। তাহলে এখানে আমি লিখলাম পি1 ভি1। এখন এই জিনিসটাকে একটু চেঞ্জ করেও তুমি অন্যভাবে লিখতে পারো। সেই কাজটা কিরকম, এই দুই অংশে কিন্তু টেম্পারেচার ডিফারেন্ট। তাহলে তোমার জন্য আর একটা সূত্র হচ্ছে এরকম, যদি পিভি, এই জিনিসটা যত আছে পি ইন্টু ভি, তুমি এটাকে লিখতে পারো এনআর টি2, আর এখানে লিখতে পারো এনআর টি1, আর নিচে থাকলো তোমার 1 মাইনাস গামা। দেখা যাচ্ছে মোটামুটি এই যে উপরে থাকলো, এটার পরিবর্তে তুমি লিখতে পারো হচ্ছে পি2 ভি2 এর পরিবর্তে এনআর টি2, পি1 ভি1 এর পরিবর্তে এনআর টি1 আর 1 মাইনাস গামা। তার মানে দুইটা ইকুয়েশন আমরা পাই এখান থেকে, দুইভাবে এটার মান বের করা যায়, পি2 ভি2 মাইনাস পি1 ভি1 1 মাইনাস গামা, অথবা কাজ সমান বলা যায় এন আর, এই যে টি2 মাইনাস টি1 কমন নিয়ে লিখে ফেললাম টি2 মাইনাস টি1, আর নিচে থাকতেছে 1 মাইনাস গামা। এই দুইভাবে হচ্ছে কৃত কাজ আমরা বের করতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। তোমাদের লাস্ট ইকুয়েশনটা কি, এটা হচ্ছে বক্সের করা ইকুয়েশন, যে পি2 ভি2 আর পি1 ভি1 দুইটার বিয়োগফল, নিচে 1 মাইনাস গামা, অথবা এনআর টি2 মাইনাস টি1 নিচে হচ্ছে 1 মাইনাস গামা। এই দুইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃত কাজের সমীকরণ বের করতে পারি। এরপরে আমি দেখবো হচ্ছে যে এই কি ছিল আমার পিভি টু দি পাওয়ার গামা ছিল, এগুলোর সাথে কিন্তু আমার টেম্পারেচারও চেঞ্জ হতে পারে। তো আমার তিনটা প্যারামিটারই কিভাবে একজন আরেকজনকে চেঞ্জ করে সেটা দেখতে হবে, সেটা দেখে ফেলি এবার। এখান থেকে পি এর চেঞ্জের সাথে ভি এর চেঞ্জ কিভাবে হয় সেটা দেখা যাচ্ছে পিভি রেজ টু পাওয়ার গামার সাথে। ও আচ্ছা, গামার পরিচয়টা আবার একটু দিয়ে নিই যাদের মনে নেই। গামা সমান আমরা প্রমাণ করে আসছি যে গামা সমান, একবার দেখলাম সিপি বাই সিভি। গামায়ের আর একটা পরিচয় আছে, সেটা ছিল আমার জন্য ডিগ্রি অফ ফ্রিডম যদি দেওয়া থাকে এফ প্লাস টু বাই হচ্ছে এফ প্লাস, আর নিচে হচ্ছে শুধু এফ, এফ প্লাস টু বাই এফ। এটা হচ্ছে এক পারমাণবিক দ্বিপারমাণবিক বিভিন্ন মান আছে। এক পারমাণবিকের জন্য কি হয় মানটা, এক পারমাণবিকের জন্য মান হচ্ছে কত ছিল জানো, এক পারমাণবিকের জন্য হচ্ছে কত, স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, তার মানে হচ্ছে 5/3, সরি হ্যাঁ 5/3। দ্বিপারমাণবিকের জন্য হচ্ছে 7/5, আর 3 পারমাণবিকের জন্য বা 2 প্লাস বা 2 এর বেশি হলেই সেটাকে আমরা বলবো হচ্ছে 4/3। এটা হচ্ছে গামায়ের তিনটা ভ্যালু। আচ্ছা, এখন আমি যেটা বের করতে চাচ্ছি, পি এবং ভি এর মধ্যে সম্পর্ক দেখা গেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, শুধু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এই সূত্রগুলো খাটবে, পিভি রেজ টু পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার আমি করতে চাই টি এবং ভি এর মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করতে চাই, মানে হচ্ছে টেম্পারেচার এবং ভলিউমের সাথে যদি তোমাকে সম্পর্ক নির্ণয় করতে বলি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জানি পিভি, যদি টি এবং ভি এর মধ্যে সম্পর্ক চাই তাহলে আমাকে পি কে রিপ্লেস করতে হবে। আমরা জানি হচ্ছে পিভি সমান হচ্ছে এনআরটি, তাই তো, এনআরটি। এখন আমি চাচ্ছি হচ্ছে পি কে রিপ্লেস করবো, তার মানে পি এর বদলে একটা সমীকরণ নিয়ে আসতে হবে আমাকে। তাহলে পি এর বদলে আমি লিখতে পারি হচ্ছে এনআর টি বাই ভি। দেখো এবার এটাকে আমি রিপ্লেস করে লিখলাম এনআর টি বাই ভি ইন্টু ভি রেজ টু পাওয়ার গামা ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে শুধুমাত্র একটা কে দিয়ে লিখি, এটা কনস্ট্যান্ট কে।
তাহলে বলো তো এবার এখানে আমার এখানে n এবং r এরা দুজন নিজেও কি কনস্ট্যান্ট না, তাহলে দুইটা বাদ। আর এখানে v আছে, কেন v আছে, তাহলে এখান থেকে লেখা যায় v রেজ টু পাওয়ার -1 t এর মতোই থাকলো, v এর সাথে গুণ আকারে ছিল, এই v এর কারণে একটা v টু দি পাওয়ার গামা -1 চলে আসলো। আর এই n r এই পাশেও যদি ওকে আমি ভাগ করে দেই তাহলেও কি হবে, ওইটা একটা কনস্ট্যান্টই থেকে যাবে, যেহেতু পুরোটাই একটা কনস্ট্যান্ট, এখানেও একটা কনস্ট্যান্ট চলে আসবে। তার মানে এখানে আমি আর একটা সূত্র পেলাম, t এবং v এর মধ্যে tv রেজ টু পাওয়ার গামা -1 সমান হবে কনস্ট্যান্ট, tv রেজ টু পাওয়ার গামা -1, এটা হবে একটা কি কনস্ট্যান্ট। এবার হচ্ছে আমার কি বাকি থাকলো, তাহলে pv এর সম্পর্ক হলো, tv এর সম্পর্ক হলো, এবার হচ্ছে টেম্পারেচার এবং প্রেসারের সম্পর্ক, t এবং p এর সম্পর্ক যদি তোমাকে বের করতে বলি, তাহলে এখান থেকে v কে রিপ্লেস করতে হবে। v কে কিভাবে রিপ্লেস করা যায়, v কে রিপ্লেস করার জন্য আমি একটা কাজ করি, এইখানে যে আমার এখানে নিয়ে আসি v, আর এইখানে চলে আসবে তাহলে আমার p, বুঝছি ব্যাপারটা। তাহলে আমার হচ্ছে কি রিপ্লেস করব, t থাকবে জায়গা মতো, t থাকবে, v এর পরিবর্তে আমি নিয়ে আসবো হচ্ছে এইটা nrt, নিচে থাকবে হচ্ছে p হোল গামা -1 ইকুয়ালস টু হচ্ছে একটা কনস্ট্যান্ট। এইটাকের মধ্যে যদি এবার তুমি চেঞ্জেস নিয়ে আসো কি হবে প্রথমত দেখি তো। সবার আগে যে ঘটনা ঘটবে, এইখানে যে t আছে শুধু n এবং r এই দুটাকে আগে বাদ দিই, এই দুটাকে আগে বাদ দিয়ে নিই, তাহলে আমার থাকতেছে এইরকম বাই হচ্ছে, আর এটার উপরে পাওয়ার চলে আসবে কত, এটার উপরে পাওয়ার চলে আসবে গামা -1। আচ্ছা একটু ক্লিয়ার করে লিখি, যেহেতু আমি এন আর পাঠাই দিছি ওই পাশে, আর এই ব্র্যাকেটের কারণে হচ্ছে এই গামা টু দি পাওয়ার গামা -1 ওই উপরেও টি এর সাথেও থাকবে, পি এর সাথেও থাকবে, তাহলে এখানে থাকতেছে আমার গামা -1, আর এখানে থাকতেছে হচ্ছে একটা কনস্ট্যান্ট কে। তাহলে এখানে দেখো টি এবং টি টু দি পাওয়ার গামা -1, এই -1 এবং এখানে একটা +1 আছে, তাই না, এই +1 -1 এ এই অংশটা শুধুমাত্র থাকবে একটা টি টু দি পাওয়ার গামা, আর নিচে আমার জন্য ছিল পি টু দি পাওয়ার গামা -1 সমান ছিল কনস্ট্যান্ট। এই পি কে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে কি ঘটনা ঘটবে, টি টু দি পাওয়ার গামা ঠিকই থাকবে, পি এর যে পাওয়ার আছে পুরোটা -1 দিয়ে গুণ হয়ে যাবে, চলে আসবে টু টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 - গামা, তাহলে আমার জন্য সমান হবে একটা কনস্ট্যান্ট। তাহলে আসতেছে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 - গামা সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই তিনটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাদের পিভিটি এই তিনজনের মধ্যকার সম্পর্ক। আর কৃত কাজ তো আমরা দেখলাম একটু আগে, তো এই তিনটা জিনিস নিয়ে কাজ করতে হয় রুদ্ধতাপীয় ক্ষেত্রে যদি তোমাকে কাজ করতে বলে। এবং এই সূত্র প্রয়োগ করব কখন, মনে করে দেখো আমাদের এই সূত্র প্রয়োগ করার জন্য সিচুয়েশন দেওয়া ছিল। কি সিচুয়েশন, দুইটা জিনিস খেয়াল রাখতে হবে কোশ্চেনের ভিতরে, কোথাও হঠাৎ কিংবা সাডেনলি কিংবা হচ্ছে কুইকলি এই ধরনের কথাগুলো যদি লেখা থাকে কিংবা দ্রুত প্রসেস, তখন হচ্ছে আমরা সেগুলোকে বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কিংবা যদি দেওয়া থাকে অ্যাডায়াবেটিক ওয়াল বা ইনসুলেটেড ওয়াল বা হচ্ছে কি বিদ্যুৎ অপরিবাহী বা তাপের কুপরিবাহী ওয়াল ব্যবহার করা হয়েছে, তখন আমরা সেটাকে বলবো একইভাবে কি বলতে পারি, সেটা হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তখন হচ্ছে এই সূত্র ইউজ করতে হবে। অথবা যদি তোমার ঢাল হয় আইসোথার্মালের থেকে তুলনামূলক খাড়া যদি একটা ঢাল দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। ওই খাড়া ঢালের জন্য যে ঘটনা ঘটবে সেই ঘটনার ভিতরে তোমাকে ব্যবহার করতে হবে এই সূত্রগুলো। আর রুদ্ধতাপীয় নিয়ে আপাতত কোনো আলোচনা নেই, আজকের লেখাপড়া আপাতত এইখানেই শেষ করি, অনেক লম্বা একটা ভিডিও গেল। আমরা পরবর্তী দিনে হচ্ছে হিট ইঞ্জিন সম্পর্কে জানবো এবং সাথে হচ্ছে ওই যে গ্রাফটা চারকোনা গ্রাফটা দেখছিলাম ওই গ্রাফটা সম্পর্কে আর একটু বিশদ আলোচনা করা যেতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে।